টেকনো স্পার্ক 40 সিরিজের এই দিয়ে তিনটা ফোন আমার হাতে আসলো। প্রথমটা হলো স্পার্ক 40, যেটার ওই ক্যামেরা মডিউল এরিয়াটা দেখে আপনারা একটু মজা টজা নিছেন, ফেসবুকে পোস্ট করার পরে বুঝলাম আর কি। যাই হোক, এই ফোনটা নিয়ে খুব সুন্দর একটা রিভিউ আসবে। দেন স্পার্ক 40 প্রো, এইটা নিয়ে অলরেডি আমরা একটা রিভিউ আপলোড করে ফেলেছি। আজকে কথা হবে স্পার্ক 40 প্রো প্লাস নিয়ে। এটা তো ভাই অন্য লেভেলের একটা জিনিস। এই সিরিজের স্লিমেস্ট ফোন বলা যায়, থিকনেস দিছে 6.49 mm অ্যান্ড 160 গ্রাম ওয়েট মাত্র। মানে এত হালকা এবং পাতলা ফোন, তারপরেও এই ফোনটাতে ডিসপ্লে দেওয়া হয়েছে 1.5K রেজলিউশনের 144 হার্টজের, যেটা কিনা আবার কার্ভড, এবং এই স্ক্রিনে গরিলা গ্লাস 7i প্রোটেকশনও রয়েছে। আমরা যদি পাওয়ারের দিকে তাকাই তো এই ফোনটাতে কিন্তু ব্যাটারি ভাই ছোটখাটো দেওয়া হয় নাই, 5200 mAh এর ব্যাটারি পাচ্ছি আমরা। বক্সের ভিতরে 45 ওয়াটের চার্জার আছে, ম্যাক কেসও আছে, পিছনে ম্যাগনেট থাকবে যে কেসটার, কারণ এই ফোনটাতেই আবার 30 ওয়াটে ওয়্যারলেস চার্জও করা যায়। হ্যাঁ, আপনারা টেকনোর ওয়্যারলেস চার্জারগুলো কিনতে পারবেন টেকনোর স্টোরগুলি থেকে। এই চার্জারগুলো দিয়ে আবার 30 ওয়াটে আপনি ফোনটাকে ওয়্যারলেসলি চার্জও করতে পারবেন। আর এই সব কিছু মিলিয়ে ফোনটির দাম রাখা হয়েছে 8256 GB 24,999 টাকা, মানে 25,000 টাকার একটা ফোন এটা। এখন 25,000 টাকায় শুধুমাত্র কি আমরা এই পাতলা দেখবো? ভিতরের বিষয়গুলি কেমন, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সব কিছু মিলিয়ে আসলে এই ফোনটা অফিসিয়াল প্রাইস রেঞ্জে কেমন হতে চলেছে সেই বিষয়গুলি জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো এই ফোনটা আপনারা 4টি কালারে পাবেন। আমার হাতের এটা হলো নেবুলা ব্ল্যাক, আরও একটা কালার রয়েছে মুন টাইটেনিয়াম। আপনারা তো এই ফোনের ওয়েট থিকনেসের ব্যাপারগুলো অলরেডি জেনেছেন। এখন বিষয় হলো যারা ভাই এরকম পাতলা সাতলা ফোন পছন্দ করেন বা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছেন এরকম একটা পাতলা ফোন, তাদের জন্য এই ফোনটা ঠিকই আছে। যারা দীর্ঘ সময় মুভি দেখেন, মাল্টিমিডিয়া কনজিউম করা বা গেমিং করা, লং টাইম ফোন হাতে নিয়ে ব্যবহার করেন, তাদের জন্য এই লাইট ওয়েট ডিজাইনটা কিন্তু খুবই ভালো হবে, কেননা ওই হাতে পেইনের ব্যাপারটা অনেক বেশি কমে আসবে। ফোনটাই গরিলা গ্লাস 7i প্রোটেকশন যেহেতু স্ক্রিনে রয়েছে, আবার 2 মিটার ড্রপ রেজিস্ট্যান্স রয়েছে। আমরা একটু ঠপাস করে ফেলে দেখাই, না আরেকবার দেখাই, না সমস্যা হয় নাই, ডিসপ্লে কাজ করছে। এবং এই যে থিকনেসের ব্যাপারটা আমরা একটা টেস্টও করে দেখাবো, যে সেই টেস্টে কতটুকু টিকতে পারলো ফোনটা, দেখলেই বুঝতে পারবেন। আইপি রেটিং রয়েছে 64, রেয়ার প্যানেলটা ফ্রস্টেড ম্যাট ফিনিশিং, খসখসে একটা ভাব পাচ্ছি, আর এটা অবশ্য প্লাস্টিকের। ক্যামেরা মডিউলটা আবার অ্যালুমিনিয়াম দিছে, বডি ফ্রেমও কিন্তু প্লাস্টিকের। টপে সেকেন্ডারি স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্টেড এই জায়গাটায়, অ্যান্ড আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি, সেই সাথে আয়ার রিমোটটা ক্যামেরা মডিউলের ভিতরেই দিছে। তবে 3.5 mm অডিও পোর্টটা নাই। হ্যাঁ, আসলে এত পাতলা ফোনে না থাকার সম্ভাবনাটাই বেশি। এবার তাহলে দেখি ডিসপ্লেতে কি অবস্থা। এখানে আমরা 6.78 ইঞ্চের মানে বেশ বড়সড় একটা অ্যামোলেড প্যানেল পাচ্ছি। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে, স্লাইটলি কার্ভ, মানে অনেক বেশি কার্ভ এমন না, আর অনেক বেশি কার্ভ করার জায়গাটাও নাই ভাই, সাইডে তো জায়গা থাকতে হবে না। কার্ভ ডিসপ্লেতে কমন প্রবলেম হলেও অনেক বেশি মিসটাচ করে না, এটাতে ওই ধরনের সমস্যা ছিল না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছি, আর এটাও বেশ রেসপন্সিভ, ফাস্ট আনলক করতে পারছিল। চিন বেজেল এরিয়াটা দেখলে সিমেট্রিক্যাল লাগছে, কিছুটা বড় মনে হয়, তবে বাজেট হিসাবে সেটা মেনে নেওয়ার মতো। পাঞ্চল ক্যামেরা কাটআউটটা আরেকটু ছোট হইলে আউটলুকের ডিসপ্লেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। 1.5K রেজলিউশনের প্যানেল এটা, 144 হার্টজ, এবং টেকনো দাবি করছে 4500 নিটস পিক ব্রাইটনেসও দিতে পারে। আমার কাছে মনে হয় না অত বেশি ব্রাইটনেস এই ডিসপ্লে থেকে পাওয়া যাবে, তবে সানলাইটে বা রোদ্রের ভিতরে আউটডোরে ব্যবহার করে যেমনটা মনে হচ্ছিল, ব্রাইটনেস নিয়ে আসলে সমস্যা হওয়ার কথা না। ইউটিউবে 2K সর্বোচ্চ 60 FPS এর ভিডিও আমরা রান করে দেখেছি, স্মুথলি চলছিল, ভিডিও দেখতে সমস্যা হয়নি। গেমিং করলাম, যেখানে PUBG 60 FPS এ গেমিং করা যাচ্ছিল এই ফোনটায়, অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্সও এই ডিসপ্লে থেকে ভালো পেয়েছি। তবে গেম খেলার অভিজ্ঞতা আমরা সামনে শেয়ার করব পারফরমেন্স পার্টে, যেখানে G200 SoC দেওয়া হয়েছে, নতুন SoC বলা হচ্ছে, বাট এটা আসলে কেমন SoC সেটাও আমরা পারফরমেন্স পার্টে জানবো। এখন যে 144 হার্টজের ব্যাপারটা আপনারা এতদিনে বুঝে গেছেন, যে এই G99, G100 বা G200 থেকে আসলেই হাই রেজলিউশন 1.5K এর মতো ডিসপ্লে, সেখান থেকে আবার 144 হার্টজ কেমন ডেলিভার করতে পারবে। এই ফোনটাই আমরা দেখেছি কাস্টমাইজ অপশন রয়েছে, যেখান থেকে লিমিটেড কিছু অ্যাপ্লিকেশন আপনি 144 হার্টজ রাখতে পারবেন, অ্যান্ড বাকি সব অ্যাপ্লিকেশনেই দেখলাম আমরা যেগুলো ব্যবহার করি আসলে সেগুলোতে 120 হার্টজ বা 90 হার্টজ এরকম সেট করা যায়। মানে এটা বলাই যাচ্ছে যে এই ফোনটা আপনি যখন ব্যবহার করবেন বেশি অংশ সময় 90 to 120 হার্টজের ভিতরেই থাকবেন। সব মিলিয়ে ডিসপ্লের ব্যাপারে আসলে আমার কাছে মনে হয়েছে এই বাজেটের টেকনো আসলেই এই ফোনের ডিসপ্লেতে কোনো দিক থেকে মনে হয় না কার্পণ্য করছে। মানে তারা চেষ্টা করেছে যেন বাজেটে গুড কোয়ালিটির একটা ডিসপ্লে প্রোভাইড করা যায়। একটা জিনিস আপনাদের জানতে ইচ্ছা করছে না, যে এত পাতলা ফোনে ডুয়েল স্পিকার দিছে, ডলবি অ্যাটমস রয়েছে, সাউন্ড কোয়ালিটি আসলে কেমন পাওয়া যাবে? চলেন তাহলে শুনে আসা যাক। অলরেডি 50% ভলিউম আছে, শুনতে পারছেন কিছু? 90%, 100%। যেটা ভাবছিলাম যে সাউন্ডের ভিতরে লাউডনেস কম থাকবেই। হ্যাঁ,
একটু কম রয়েছে, একটু না বেশ ভালোই লাউডনেসটা কম পাচ্ছি, স্বাভাবিক একেবারে। এত পাতলা ফোনে আসলে ওই লেভেলের সাউন্ডটা পাওয়া সম্ভব না, তবে ডুয়েল স্পিকার থাকাতে কিন্তু আপনি মুভি এক্সপিরিয়েন্স বা গেমিংয়ের সময় কিছুটা হলেও সাপোর্ট পাবেন। পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে আমরা 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ পাচ্ছি, UFS 2.2 স্টোরেজ টাইপ, আর Helio G200 SoC দেওয়া হচ্ছে। টেকনো দাবি করছে যে এই ফোনটাই হইল ওয়ার্ল্ডের ভিতরে ফাস্টেস্ট 4G ফোন এখন পর্যন্ত। G200 কে তাহলে, কেন এত পাওয়ারফুল, একটু জেনে আসি চলেন। G200 হইল সেইটাই যেটা হইল G99, যেটা হইল G100, সেটাই হইল আবার G200। G100 থেকে G200 এর যদি আমরা পার্থক্য দেখি, ক্লাস্টার সেম, ক্লক স্পিড সেম, শুধুমাত্র জিপিইউ ক্লক স্পিডে 100 বাড়ানো হয়েছে, আর এই জন্যই এইটা নাম দেওয়া হয়েছে G200। শুধুমাত্র নামের পার্থক্য ছাড়া এই জায়গাটায় আর কোনো পার্থক্য আমার মনে হয় না আপনারা খুঁজে পাবেন। তবে রিসেন্টলি আমরা একটা ব্যাপার খেয়াল করেছি, সেটা হলো G100 SoC ওয়ালা একটা ফোন রিভিউ করেছিলাম, এটা G200 SoC ওয়ালা ফোন। দেখলাম যে PUBG 60 FPS খেলা যাচ্ছে, অ্যান্ড COD গেমও 60 FPS খেলা যাচ্ছে। আর 60 FPS খেলা যাচ্ছে বলে ব্যাপারটা এরকম না যে আপনি কম্পিটিটিভ লেভেলের গেমিং এই ফোন দিয়ে করতে পারবেন। মানে হ্যাঁ, ইন্টেন্স মোমেন্টে একটু ভারী ভারী চপে চপে ফিলটা আসে, অ্যান্ড যখন অনেক বেশি গ্রাফিক্যাল এলিমেন্ট থাকে গেমের ভিতরে, ওই সময়টাই কিছুটা ল্যাগ দেয়। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো লং টাইম গেমিং এর ক্ষেত্রে এই ফোনটাই কিন্তু গেমিং স্টেবিলিটি আবার অত ভালো না। মানে এক কথায় আমি যদি বলি যে এই ফোনটা আপনি গেমিং করতে পারবেন, বাট প্রফেশনাল লেভেলের বা কম্পিটিটিভ লেভেলের গেমিং করার জন্য কিন্তু এই ফোনটা একদমই না, আর এটা কোনো গেমিং ফোনও না। এখন আসি ব্যাটারি ড্রেন টেস্টে। আমরা গেম খেলেই ব্যাটারি ড্রেন টেস্টটা করেছিলাম, যেখানে PUBG 60 FPS এবং COD গেম 60 FPS আমরা খেলেছি। তো COD গেম একটা ম্যাচ মানে 30 মিনিটের একটা ম্যাচ কমপ্লিট করতে আমাদের এই ফোনের চার্জ খেয়েছে 8%। এরপরে আমরা PUBG টেস্ট করলাম, যেখানে দেখলাম 30 মিনিটের একটা ম্যাচ কমপ্লিট করতে আমাদের চার্জ খেয়েছে 7% এই ফোনটা থেকে। মানে সব মিলিয়ে এভারেজে 7-8% চার্জ খাবে আপনি যখন 30 মিনিট 60 FPS এই ফোনটাই গেমিং করবেন। গেমিং করার সময় বা ফোন চার্জে দেওয়া, বিশেষ করে যখন ওয়্যারলেস চার্জ করা হচ্ছিল তখন ফোনটা কিছুটা গরম হয়, তবে ওটা সহনীয় পর্যায়ে। এমনিতে রেগুলার ব্যবহারের সময় এই ফোনটা খুব একটা গরম হচ্ছিল না। মানে এক কথায় পাতলা হইলেও আমি ভাবছিলাম যে কিছুটা হইলেও ওভারহিটের সমস্যা থাকবে, কিন্তু এই ফোনটাই ওই ধরনের সমস্যা ছিল না। iOS 15 বেসড অন Android 15 পাচ্ছি আমরা এই ফোনটাই। দেখেন টেকনো বক্সের উপরে খুব সুন্দর করে লিখে দিছে 5 ইয়ার্স লাস্টিং ফ্লুয়েন্সি, মানে 5 বছর স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারবে টেকনো স্পার্ক 4D Pro Plus। বাট বক্স বা কোথাও একটা ইনফরমেশন দেয় নাই যে এই ফোনটায় আমরা কত বছর OS আপডেট পাবো, কত বছর সিকিউরিটি আপডেট পাবো। এটা কিন্তু জরুরি থাকা প্রয়োজন এখনকার সময়ে এসে ব্র্যান্ডের প্রতি আমাদের আশ্বাসটা ক্রিয়েট করার জন্য। ইউআইয়ের ব্যাপারে আসলে এই ফোনটাতে ইজিলি 5টা-7টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করা যায়, ওইটা G200 হ্যান্ডেল করতে পারবে, সমস্যা ছিল না। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও আমরা দেখেছি যথেষ্ট ফাস্ট। আর টেকনোর ইউআইয়ের ভিতরে তো একটু ভিন্ন বিষয় থাকে, যেমন টেকনো ফিলিং ফিচারটা, আপনি নির্দিষ্ট দূরত্বের ভিতরে থেকে দুইটা টেকনোর ফোনে ওয়াইফাই সিম নেটওয়ার্ক ছাড়াই কমিউনিকেশন করতে পারবেন। এটা থাকলে হয়তোবা আমাদের ওই 10-20 বছর আগে পুরাতন ওই মেলায় হারিয়ে যাওয়া গল্পটা শুনতে হতো না। টেকনো বলছে তারা কেমন সিরিজে যে এআই গুলি ব্যবহার করে সেম, মানে অলমোস্ট 80-90% সেম এআই ফিচার নাকি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে। আমরা এআই পার্টে এই বিষয়গুলি জানবো, তার আগে চলেন ক্যামেরাতে কি অবস্থা সেগুলি জেনে আসা যায়। এই ফোনের পিছনে একটাই ক্যামেরা রয়েছে, দেখলে মনে হয় 3টা ক্যামেরা, কিন্তু আমরা মেইন ক্যামেরা পাচ্ছি একটাই, যেটা কিনা 50 মেগাপিক্সেল। ওইটাতে ওআইএস থাকছে না, এআইএস ক্যামেরা। সামনে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরার মান আমি খুব একটা খারাপ বলবো না, তবে হ্যাঁ ক্যামন সিরিজের থেকেও পিছিয়ে থাকছে, কেননা ক্যামন সিরিজে আমরা ব্র্যান্ডেড সেন্সরগুলি ব্যবহার করতে দেখি, এখানে সেরকম কোনো স্পেশাল সেন্সর ব্যবহার করা হয় নাই। যেমন দেখেন পোর্ট্রেট মোডে 2x জুম করে ছবি তোলার বিষয়টা কিন্তু এখানে রয়েছে। আমরা 23mm ওয়াইডে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবো, অ্যান্ড তারপরে 47mm ক্লোজ আপ শটও নিতে পারবো। 2x জুম করে ছবি তোলার সময় শার্পনেস ডিটেলস কিছুটা কম পাবেন। অ্যান্ড একটা ব্যাপার খেয়াল করেছি, যেহেতু ওআইএস নাই, কোনো রকম মুভমেন্ট থাকলে হাত প্লাস আপনার অবজেক্টের উপরে যদি মুভমেন্ট থাকে, তাহলে দেখবেন যে ব্লার ইমেজ পাওয়া যাচ্ছে, এজ ডিটেক্ট তখন অত ভালো করতে পারছে না। সেই সাথে একটু লো লাইটে, মানে আলো কম এরকম কন্ডিশনে যদি আপনি ছবি তুলেন, তো দেখা যাচ্ছে 1x-এই, মানে মেইন ফোকাল লেন্থে আপনি দেখবেন কিছুটা সফট ইমেজ পাচ্ছেন। তবে আলো ভালো পেলে কিন্তু যথেষ্ট শার্প ইমেজ আমরা পাচ্ছিলাম পোর্ট্রেট মোডে। এজ ডিটেক্টের সমস্যা করেনি, কালারগুলোও দেখতে সুন্দর লাগছে, ওভারঅল ব্যালেন্স টাইপের ছবি পাচ্ছিলাম। হ্যাঁ, আমরা ল্যান্ডস্কেপ মোডের ছবিগুলোতে দেখেছি কিছুটা গ্রিন, ব্লু অ্যান্ড রেড টোনটাকে বুস্ট করে দিতে স্যাচুরেটেড লাগে ওই জায়গাগুলো, অ্যান্ড চোখে লাগে মাঝে মাঝে। এমনিতে ইমেজ শার্প অ্যান্ড ক্লিন লাগছিল। ডাইনামিক রেঞ্জে একটু কমতি রয়েছে, যদি শ্যাডো বাড়ানো অ্যান্ড কন্ট্রাস্টটাকে কোনো অংশে কমানো যেত, তাহলে আরো বেটার ডাইনামিক রেঞ্জ পাওয়া সম্ভব ছিল এর ক্যামেরা থেকে। লো লাইটের ছবিগুলো বেশ ক্লিন অ্যান্ড শার্প লেগেছে, ফ্লেয়ার ইফেক্ট অত বেশি নোটিসেবল ছিল না, লাইটগুলো জ্বলে, ওইগুলাকেও বেশ সুন্দরভাবে সে ব্যালেন্স করতে পারে, অ্যান্ড সেই সাথে কালারগুলোকেও ব্যালেন্সড মনে হয়েছে, মানে ওয়াশড আউটের দিকেও যাচ্ছিল না, আবার বুস্টেড টাইপ মনে হচ্ছিল না। সেলফিতে 13
মেগাপিক্সেল ক্যামেরা দিছে, বাট আমি 13 মেগাপিক্সেল নিয়ে সন্তুষ্ট এই ফোনের ক্যামেরাতে, কেননা যথেষ্ট শার্প লাগছিল ফেসগুলা, স্কিন টোনটাও সুন্দর লাগে, কিছুটা ওয়ার্ম টোন দেয়, যে কারণে আরও বেশি সুন্দর লাগছিল। সাদাটে বা ফ্যাকাশে ব্যাকগ্রাউন্ডে ওয়াশ আউটের ব্যাপার, এই সমস্যাগুলো ছিল না। 24mm ফোকাল লেন্থেও ছবি তোলা যায়, ওয়াইডও লেগেছে, অ্যান্ড সেলফিতে চাইলে জুম করেও ছবি তোলা যাচ্ছিল, মানে মাঝে মাঝে আপনি কিছুটা ক্লোজ আপ শট নিতে পারবেন যাতে করে ফেসটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখন 2K 30fps এ ভিডিও শ্যুট হচ্ছে, মাথার উপরে ফ্যান চলে, অ্যান্ড ফেস কালার টোন দেখে নিতে পারেন, লাইট কত ভালোভাবে ব্যালেন্স করতে পারছে সেটাও দেখে নিতে পারেন, সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন। 2K রেজুলেশন থাকাতে কিন্তু ভালো, 1080p দেয় নাই, এটাই ঠিক আছে, কারণ 1080p দিলে ওইটা একেবারেই মানে চলনসই থাকে না, এটাতেও আপনি ব্যবহার করতে পারবেন। পিছনে 2K 30fps এ ভিডিও শ্যুট করা যায়, আমি দেখলাম যে 1080p 30fps এ শ্যুট করা যাচ্ছে। যেমনটা বলেছিলাম, ক্যামন সিরিজের প্রায় 80 to 90% এআই এই ফোনে রয়েছে। যেমন আমরা এখানে এআই ইরেজার 2.0 পাচ্ছি, এআই এক্সটেন্ডার পাচ্ছি, এআই শার্পনেস প্লাস পাচ্ছি, ফেস অ্যান্ড এআইজিসি পোর্ট্রেট 2.0 পাচ্ছি। টেকনোর এই ফোনটাতে এআই ইরেজার থেকে আনওয়ান্টেড জিনিস সহজে রিমুভ করা যাচ্ছিল, অ্যান্ড এখানে সময়ও কম লাগছিল। সেই সাথে কোনো ইমেজ যদি ব্লার হয়ে যায় সেখানে এআই শার্পনেস প্লাস দিয়ে ইমেজটাকে ক্লিয়ার করাও যাচ্ছিল। দেন আরও একটা ইন্টারেস্টিং এআই ফিচার রয়েছে এই ফোনের কলের ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে এআই ফুললি কল অ্যাসিস্ট্যান্ট। মূলত আমরা যখন কথা বলবো তখন এআই এর মাধ্যমে নয়েজ ক্যান্সেলিং করবে, এআই এর মাধ্যমে ট্রান্সলেটও করে দিবে, যার সাথে কথা বলছেন আপনি ওই কথাগুলোকে যদি ট্রান্সলেট করতে চান অন্য ভাষাতে সেটাও সম্ভব। অ্যান্ড দেন এআই কল সামারি রয়েছে, যখন কথা হবে তখন কল রেকর্ড করে ওটাকে সামারি আকারে সে লিখেও দিতে পারবে যে আপনাদের কি কি কথা হয়েছে। তাছাড়া গুগলের সার্কেল টু সার্চ রয়েছে, মানে স্ক্রিনের উপরে কোনো কিছু সার্কেল করে সহজেই সার্চ করা যায়। দেন এর পাওয়ার বাটনে ডিপসিক আরাউন্ড ইন্টিগ্রেট করা আছে। ব্যাটারিতে এই ফোনে যে 5200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আমরা গেমিং টেস্টে যেমনটা আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি যে 60 fps এ যখন গেমিং করবেন তখন 7 থেকে 8% এভারেজে চার্জ খাবে। ডে টু ডে ইউজেজে আপনি একদিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু G200 তো এটা খুব একটা বেশি পাওয়ার কনজিউম করে না, লো পাওয়ার কনজিউম করে এসওসিটা। সব মিলে আমরা দেখলাম যে একদিন প্লাস ব্যাকআপ টাইম পাওয়া যাচ্ছিল, রেগুলার আমরা যেমন ফোন টোন ব্যবহার করি আর কি। এছাড়াও আমরা 5 ওয়াটের রিভার্স চার্জিং পাচ্ছি, মানে এই ফোনটা দিয়ে আপনি চাইলে ছোটখাটো জিনিসপত্র চার্জ করতে পারেন, যেমন TWS, এয়ারফোন, এগুলোকে চার্জ করা যায়। ওয়াইফাই, ব্লুটুথ, NFC, ওয়্যারলেস চার্জিং, এই সবই সুবিধা রয়েছে। NFC থাকাতে কিন্তু এখন বাংলাদেশে আস্তে আস্তে NFC-র ব্যবহার শুরু হয়েছে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটাতে আপনি NFC সার্ভিসটাও পাচ্ছেন। আচ্ছা, অনেক কথাবার্তা তো হলো, আমরা এই ফোনটার বেশ কিছু পার্ট আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি, তবে দিন শেষে 24,999 মানে 25,000 টাকায় এই ফোনটা আসলেই কেমন। দেখেন, আমার প্রথম কথা হলো এক জায়গায় যে এই ফোনটার আরও একটা ভেরিয়েন্ট লঞ্চ করা যেত। 8/256 স্টোরেজ, তো এখানে 128 জিবিতে যদি লঞ্চ করা হতো তাহলে আরও 2,000, 3,000 বা 4,000 টাকা কমানো যেত। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে একটু কম টাকা দিয়ে ওই ভেরিয়েন্টটা নিত, বাকি সব সেম থাকতো। অনেকের 128 জিবি স্টোরেজে কিন্তু হয়ে যায় এরকম ফোনগুলোতে। বিশেষ করে আমি মূলত বেশ কিছু দিকে ইমপ্রুভমেন্টের ব্যাপারগুলোই বলছি আগে, যে এই দিকগুলো এরকম করলে ভালো হতো। যেমন দেখেন, আমরা তো ভাই 4G SoC দিয়ে অনেক ফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে দেখছি, অ্যান্ড একই SoC-কে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার হতেও দেখছি। এই জায়গাটায় ডায়মন্ডসিটির কোনো SoC যদি ব্যবহার করা হতো তাহলে এই ফোনটা কোন জায়গায় চলে যেত একটু ভাবেন। সবকিছুই কিন্তু ওভারঅল গুড, তাই না? শুধুমাত্র SoC পার্টে এসে এখানে যদি ডায়মন্ডসিটি পেতাম আমরা, তাহলে পারফরমেন্সে বলেন বা ক্যামেরাতে ইমেজ প্রসেসিং ইউনিটটা আরও বেটার হতো। সব কিছু মিলিয়ে ফোনটা কিন্তু আরও দারুণ হয়ে উঠতো। তবে এরকম কয়েকটা বিষয় বাদ দিলে টেকনো আসলে এই যে প্রাইস সেগমেন্টটা, এই জায়গাটায় অফিসিয়াল মার্কেটে যে সকল ফোনগুলো লঞ্চ করছে বা যে ফিচারগুলো তারা দিচ্ছে, তাতে করে তাদেরকে আসলে প্রশংসা করাই যায়। এই তো ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার মতো করে এই ফোনটা সব কিছু আপনাদেরকে জানাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।